সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। পর্ব 41 ও 42। ঈদের পর কেটে গেছে বেশ কিছুদিন। হাওলাদার বাড়ি এখন যেন একদম নির্জন। যেদিকে পারে চলে গেছে নিজেদের কাজে। যেদিকে পারে চলে গেছে নিজেদের কাজে। ঈদের ঠিক পরদিনই রাহাত তার ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য চায়না চলে যায় কয়েকদিনের জন্য। চলে যাওয়ার আগে সে তার প্রিয় ফুপি কুলসুম বেগমকে স্পষ্টভাবে বলে গিয়েছিল, আমি না আসা পর্যন্ত তুমি মনকে নিয়ে কোথাও যাবে না, এটা আমার অনুরোধ। রাহাতের কথায় ছিল এক ধরনের জোর, ছিল অদ্ভুত একটা দুশ্চিন্তা। আর ফুপি শুধু মাথা নেড়ে বলেছিলেন, ঠিক আছে, তুই আগে ফিরে আয়, তারপর না হয় ওকে নিয়ে আমি বাড়ি ফিরে যাব। ঈদের পরদিনই রাহাতের কানে আসে এক বিস্ময়কর খবর। আরমান চৌকিদার নিখোঁজ। সাথে সেই নার্সও যেন হাওয়ায় মিলিয়ে গেছে। শুভর মুখে পুরো ঘটনা শুনে রাহাত বুঝে নিতে দেরি হয় না, এটা মেহেরাবেরই কাজ। সেদিন আরমানকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছিল মেহেরাব। তারপর তার লাশটাকেও পুঁতে দিয়েছে। ঠিক তখনই সেখানে এসে পড়ে নার্স। প্রমাণ লোপাটে তাকেও গুম করতে পিছপা হয়নি সে। তবে হত্যার আগে আরমানের কাছ থেকে তার বোনের ঠিকানাটা আদায় করে নিয়েছিল মেহেরাব। আর সেদিন থেকেই পিশাচের মতো খুঁজে ফিরছে সে তার বোনকে। আরমান মেহেরাবকে একটি ঠিকানা দিয়েছিল, একটি এতিমখানার, আর বলেছিল সেখানে রয়েছে তোমার বোন। ঠিকানাটা পেয়ে পাগলের মতো ছুটে চলছে মেহেরাব। ঢাকার প্রতিটা এতিমখানা চষে ফেলেছে সে। একটা একটা করে খুঁজে বেরিয়েছে সব আশ্রয় কেন্দ্রে। তবুও কোথাও মেলেনি তার বোনের খোঁজ। ঠিকানা সত্যি ছিল নাকি এটাও ধোঁকা? মেহেরাব ঘুরতে ঘুরতে একটি আশ্রয় কেন্দ্রের সামনে গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়ে। ঘুরতে ঘুরতে ক্লান্ত মেহেরাব একদম রাস্তার ধারে একটি ছোট্ট দেয়ালের পাশে বসে পড়ে। সারাদিনের খোঁজাখুঁজিতে চোখ মুখ ঝাপসা হয়ে গেছে। নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। কখনো বিশাল অট্টালিকা রাজপথে চলা মানুষটা আজ রাস্তায় রাস্তায় ঘুরছে, শুধু তার হারিয়ে যাওয়া বোনের খোঁজে। একসময় হঠাৎ যেন নিজের ভেতর থেকে এক আত্মচিৎকার বেরিয়ে আসে। সে চিৎকারে মেহেরাব মাথা সোজা করে বাম দিকে ঘুরে তাকায়। আর তখনই চোখে পড়ে একটি সাইনবোর্ড। সেখানে বড় বড় হরফে লেখা, আলোর নিশান এতিমখানা, মিরপুর, ঢাকা। মেহেরাবের চোখে মুখে এক ঝলক খুশির আলো ছড়িয়ে পড়ে। মনে হয় বহুদিনের কাঙ্ক্ষিত খোঁজ হয়তো এখানেই মিলবে। হয়তো এই আশ্রমের কেন্দ্রই লুকিয়ে আছে তার ভালোবাসার বোন। তবে আরমান চৌকিদার তো কোনো নির্দিষ্ট নাম বলেই যায়নি। সে অনিশ্চয়তায় মেহেরাবকে আজ এ পথের পথিক করেছে। তবু আজকের এই বোর্ড, এই নাম তার বুকের ভেতরে নতুন করে জাগিয়ে তোলে এক টুকরো আশার আলো। অন্যদিকে রাহাত বাড়িতে পা রাখতে এক অজানা শূন্যতা তাকে গ্রাস করে। ঘরের চারপাশে তাকিয়ে দেখে মন নেই। রাহাতের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে ওঠে। চোয়াল শক্ত, চোখের ভেতর চাপা ক্ষোভ। তার বলা কথা তার ফুপি শুনলেন না, যেন ইচ্ছা করেই উপেক্ষা করলেন। সারাদিন শত ঝামেলা সামলে সব কাজ করে একটা মুহূর্ত খুঁজছিল সে, শুধু মনের সাথে একটু একান্ত সময় কাটাবে বলে। কিন্তু সব কিছু শেষে যখন সে ফিরে এলো, সে ভালোবাসার মানুষটিই কাছে নেই। রাহাত নিঃশব্দে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তার চোখে এক টুকরো ক্লান্তি আর ভেতরে এক অস্পষ্ট ঝড়ের পূর্বাভাস। ড্রয়িং রুমের মাঝখানে সোফায় পায়ে পা তুলে বসে আছে রাহাত। ওর চোখে ক্লান্তির ছাপ, কিন্তু কণ্ঠে চাপা রাগ। ওর সামনে বসে আছে পুরো পরিবার। এক অজানা নীরবতা ঘিরে রেখেছে সবাইকে। রাহাত নিচু গলায় গম্ভীরভাবে, আমি নিষেধ করেছিলাম, তাও কেন ফুপি মনকে নিয়ে চলে গেল মা? শাহেদা বেগম মাথা নিচু করে বসে আছেন। ছেলের প্রশ্নের জবাব দিতে গিয়ে যেন কথাগুলো গলার কাছেই আটকে যাচ্ছে। রাহাত এবার চোখ টকটকে করে উঠল, গলা ঝাঁঝালো। কি হলো মা, চুপ করে আছো কেন? আমি তো স্পষ্ট করে বলেছিলাম আমার ফেরার পর ওরা যাবে। তবে এখন কি এমন হলো? এমন কি জরুরি ছিল যে আমার ফেরার আগেই মনকে নিয়ে চলে যেতে হলো? রুম জুড়ে নেমে আসে থমথমে পরিবেশ।
রাহাতের প্রতিটা শব্দ যেন শিলার মতো ভারী হয়ে বাতাসে ভেসে বেড়ায়। শাহিদা বেগম ধীরে চোখ তুলে তাকান ছেলের দিকে। চোখে কিছু বলতে না পারার কষ্ট আর মনে এক অজানা ভয়। ঠিক তখনই সদর দরজা দিয়ে ঢোকে রাফাত। হাতের শীষ বাজাতে বাজাতে যেন কোনো উৎসবের আমেজ নিয়ে এসেছে। রাহাতের চোখের কোণ দিয়ে এক পলক তাকায় ওর দিকে, তীক্ষ্ণ, গভীর, ঠান্ডা দৃষ্টি। কোনো কথা বলে না সে, শুধু রাফাতকে দেখিয়ে আবার চোখ সরিয়ে নেয়। রাফাতের মুখে কৃত্রিম হাসি নিয়ে চারপাশে তাকিয়ে বলে, এই কি ব্যাপার, তোমরা সবাই এমন চুপচাপ কেন? অনেক দিন পর রাহাত ভাইয়া এসেছে, সবাই তো খুশি হওয়ার কথা, তা না করে এমন মুখ গোমরা করে বসে আছো কেন? তার কণ্ঠে যেন এক অদ্ভুত ব্যঙ্গ মিশে থাকে, যেটা হয়তো কেউ বুঝতে পারে না, কিন্তু রাহাত ঠিকই টের পায়। রাহাত কিছু না বলে হাতের আঙ্গুল দিয়ে সোফার হাতলে টোকা দিতে থাকে, যেন সময় নিচ্ছে, চুপচাপ ঝড় তোলার আগের প্রস্তুতির মতো। রাহাত আবার বলে উঠল, মা, বাবা, তোমরা কি এভাবে চুপ করে বসে থাকবে, নাকি আমার প্রশ্নের সোজা উত্তর দেবে? রুম জুড়ে আবারও নেমে এলো নীরবতা। কেউ যেন মুখ খুলতে চাইছে না। ঠিক তখনই পাশ থেকে রুদ্রিকা উঠে দাঁড়িয়ে তীব্র কণ্ঠে বলে উঠল, আমি বলছি, কেন তোমার ফুপি মুনকে নিয়ে চলে গেছে? মুনের মতো একটা দুশ্চরিত্রা মেয়ে এ বাড়িতে থাকলে কি না কি ঘটে যায় তার তো কোনো ঠিক ঠিকানা নেই, তাই তোমার ফুপি ওকে সরিয়ে নিয়ে গেছে। রুদ্রিকার কথাগুলো বাতাস ছেড়ে গিয়ে রাহাতের মাথায় যেন আগুন ঢেলে দেয়। তার চোখ লাল হয়ে ওঠে, হাত মুষ্টিবদ্ধ, চোয়াল শক্ত। আর এক মুহূর্ত না ভেবে সে সোফা থেকে উঠে দাঁড়ায়। চর, একটা বজ্রপাতের মতো চর বসে রুদ্রিকার গালে। রুদ্রিকা ছিটকে পড়ে আর এক ঝটকায় অজ্ঞান হয়ে যায়। পাশে দাঁড়িয়ে থাকা আরও ভয় পেয়ে কেঁপে ওঠে। কাঁপা কাঁপা হাতে রুদ্রিকাকে তুলতে এগোতেই রাহাত গর্জে ওঠে, ওকে যে তুলতে যাবে তার অবস্থাও ঠিক এমনই হবে, মাইন্ডেড। আরু থমকে দাঁড়িয়ে পড়ে, চোখ বড় বড়, গলা শুকিয়ে গেছে। রুম জুড়ে টান টান উত্তেজনা। এই মুহূর্তে রাফাত নিজের রাগ আর সামলাতে না পেরে দৌড়ে এসে রাহাতের কলার চেপে ধরে। চোখে আগুন, রাগের শরীর কাঁপছে। পরিবারের সব চোখ এখন থমকে আছে দু ভাইয়ের মুখোমুখি অবস্থানে। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। জাহাঙ্গীর মিয়া চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গর্জে ওঠেন, রাফাত, কি করতাছস তুই? রাহাতের গায়ে হাত তুলছস? এ বাড়িতে আমার সামনে এই সাহস তোকে কে দিল? রাফাত চোখে অগ্নিশিখা নিয়ে চিৎকার করে, আমি হাত তুললেই দোষ, আর রাহাত যেভাবে রুদ্রিকাকে মেরে অজ্ঞান করে ফেললো, ওর বেলায় কিছু বলবা না বাবা? ওর কি সব কিছু করার লাইসেন্স আছে? রাহাত তখনও নিশ্চুপ, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে রাফাতের চোখে চোখ রেখে, ঠান্ডা অথচ বিদ্বেষী চাহনি। সে এখন একটু ও হাত তোলেনি। রুম জুড়ে তীব্র উত্তেজনার ছায়া। মা শাহিদা বেগম চোখে জল ধরে বসে আছেন, আরও এক কোণে দাঁড়িয়ে কাঁপছে। সবাই জানে আজ এ বাড়ির ভেতর কিছু একটা ভাঙবে, হয় সম্পর্ক, না হয় মানুষ। রাফাত, তুই রুদ্রিকারে চর মারলি কেন? ও যা বলেছে সব ঠিক বলেছে, ভুল তো কিছু বলেনি। রাহাত চোখ মুখ শক্ত করে গর্জে ওঠে, আমার কলারটা ছাড় রাফাত। রাফাত চোখ রাঙিয়ে, ছাড়বো না। কি করবি তুই? মনকে নিয়ে কি কিছু বললে তোরা তো গায়ে গায়ে আগুন লাগে। ভাবছিস কিছু জানি না আমরা? সব জানি, সব। রাহাত রাগে দাঁত চাপা দিয়ে, শেষবার বলছি, আমার কলারটা ছাড়, এর ফল ভালো হবে না বলতেছে। রাফাত, তুই কি করবি? তুই মারবি আমাকে? চল দেখি না তোর সাহস কত। শাহিদা বেগম কান্না জড়ানো কণ্ঠে, ওগো তুমি দেখো তো কি শুরু করেছে ওরা, থামা ওদের, ওরা তো একে অপরকে খেয়ে ফেলবে। জাহাঙ্গীর মিয়া রাগে কাঁপতে কাঁপতে, রাফাত, আমি কইতাছি ছাড় ওরে, না ছাড়লে আজ তোরে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না, কইলাম। রাফাত চিৎকার করে,
না বাবা, আমি ওকে কিছুতেই ছাড়বো না। তুমি যদি আমায় মেরে ফেলো তাও না। রুদ্রিকা ভুল কিছু বলেনি। একটা দুশ্চরিত্রা মেয়ের জন্য এত টেনশন কিসের ওর? কথাটা রাফাতের কণ্ঠকুহুর হতেই পা থেকে মাথা পর্যন্ত আগুনের স্রোত বয়ে যায় রাহাতের শরীরে। মুহূর্তে রাহাতের চোখে রক্ত নামিয়ে আনে সেই শব্দটা, দুশ্চরিত্রা। আকস্মিকভাবে রাহাতে ঝাঁপিয়ে পড়ে এক ঘুষি বসিয়ে দেয় রাফাতের নাক বরাবর। ঘুষির শব্দটা যেন পুরো ঘরটাকে কাঁপিয়ে তোলে। রাফাত চিৎকার করে পিছনে সরে গিয়ে করে ওঠে। 4-5 কদম পিছিয়ে হোঁচট খেয়ে হাঁটু গেড়ে বসে পড়ে, নাক চেপে ধরে। রক্ত কলকল করে গড়িয়ে পড়েছে ওর নাক থেকে। চারপাশে নিস্তব্ধতা, শুধু রক্তের টপ টপ শব্দ আর সবার হা হয়ে যাওয়া চেহারা। শাহেদা বেগম কান্নায় ভেঙে পড়ে। ওরে আল্লাহ, রাহাত কি করলি তুই? জাহাঙ্গীর মিয়া চোখ রাঙিয়ে রাহাতের দিকে তাকিয়ে, দুই ভাই মিলে এক যুদ্ধ করবে নাকি? রাহাত কারো কথায় কান্না দিয়ে এক দৃষ্টিতে রাফাতের দিকে তেড়ে যায়। চারপাশে সবার চিৎকার, কান্না, সব যেন ওর কানে পৌঁছায় না। সে রাফাতের শার্টের কলার চেপে ধরে এক ঝাঁকুনিতে ওকে তুলে রাফাতের পা দুটো মাটিতে ঠিকভাবে ছুঁয়ও না, হালকা জাগে দুলে ওঠে। রাহাতের চোখ লাল হয়ে গেছে রাগে, নিঃশ্বাস ভারী। আমি অনেক কিছু সহ্য করে নেব রাফাত, কিন্তু থেমে গলা শক্ত করে চিৎকার করে ওঠে, মুনকে নিয়ে কেউ একটা বাজে কথা বললে আমি তাকে জ্যান্ত কবর দিয়ে দেব। তার কণ্ঠে যেন বজ্র নেমে আসে আর চোখে জ্বলে ওঠে আগুন। রাফাত যেন নিঃশ্বাস নিতে পারছে না। রাফাতকে ছুঁড়ে ফেলে দেয়। রাহাত উচ্চ গলায় রাগে কাঁপতে কাঁপতে, এখনও চুপ করে থাকবে তোমরা? তোমাদের কি সত্যিই মনে হয় মুন দুশ্চরিত্রা? মুন এমন কি করেছে যার জন্য তোমরা ওকে এভাবে অপমান করলে? কোন সাহসে তোমরা ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুললে? ঘরের সবাই একদম চুপ, কেউ চোখ তুলে তাকাতেও পারছে না। আরও মুখ খুলতে গিয়েও পারে না, গলায় কথা আটকে যায়। রাহাত চারপাশে তাকিয়ে দেখছে সবাই চুপ। তার চোখে আগুন, রাগ বাড়তেই থাকে। ঠিক তখনই পেছন থেকে রিফাত এসে বলে নরম কণ্ঠে, কষ্ট নিয়ে, মুনকে এ বাড়ি থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে ভাইয়া। রিফাতের কণ্ঠ শুনে রাহাত ঘুরে দাঁড়ায়। তার চোখ লাল, হাত মুষ্টিবদ্ধ। ধীরে ধীরে রিফাতের দিকে এগিয়ে যায়। রাহাত চোখে বিস্ময় আর ক্ষোভ। তুই কি বললি? মুনকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? কি করলো এটা? কে সাহস করলো আমার মুন পাখিকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার? তারপর রিফাত সব ঘটনা খুলে বলে। রিফাতের এক একটা কথা রাহাতের কলিজা ছিদ্র করে দিল। রাহাত ভালো করে জানে মুন বাজে স্বভাবের মেয়ে নয়। যা করেছে রাফাত ইচ্ছে করে করেছে, মুনকে কলঙ্কিত করেছে। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে মুন এ বাড়ি ছেড়েছে। আজ রাফাতকে কেউ বাঁচাতে পারবে না। রাহাত বিকট শব্দে চিৎকার করে উঠল, তেড়ে গেল রাফাতের দিকে। ওর কলার ধরে তুলে সোফার উপরে ফেলে এলোপাথারিভাবে ঘুষি মারতে থাকে। রক্তে রাফাতের সারা শরীর ভিজে গেছে। রাহাত যেন এখনও নিজেকে শান্ত করতে পারছে না। রাফাত নিজ তেজ হয়ে পড়েছে। শাহিদা বেগম দৌড়ে এসে রাহাতের পা জড়িয়ে ধরলেন। তোর পায়ে পড়ি বাবা, ওকে ছেড়ে দে। একবার ওকে হারিয়েছি, আর হারাতে চাই না বাপ, ওকে ছেড়ে দে। রাহাত ওকে ছেড়ে দিয়ে বসে পড়ে, চোখে জল টলমল করছে। এতদিন পর কাজ শেষ করে বাড়ি ফিরেছি মা। কাজের ব্যস্ততায় আমি মুনের খোঁজ নিতে পারিনি, আর এই সুযোগে তোমরা ওকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিলে। আচ্ছা মা, তুমি রাফাতকে কতদিন চেনো? আচ্ছা, ও তো সে ছোটোবেলায় হারিয়ে গিয়েছিল, আর এখন বড় হয়ে ফিরে এসেছে। এর মধ্যে অনেকটা সময় ও আমাদের সাথে ছিল না। কিন্তু মুনকে তো তুমি ভালো করে চেনো মা। তোমরা কি করে বিশ্বাস করলে ও এমন বাজে কাজ করতে পারে? রাহাতের কথার পৃষ্ঠে জাহাঙ্গীর মিয়া বলে উঠলেন, তুই এর মেয়ের মধ্যে এমন কি পেয়েছিস যে সর্বক্ষণ শুধু ওর নাম নিয়েই যাচ্ছিস? ওর চিন্তা এবার মাথা থেকে বের করে ফেল। রাহাত তার বাবার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল।
তারপর বলে উঠল, কি বললে তুমি? আমি মনকে নিয়ে চিন্তা করব না? যাকে ছাড়া আমার এক দণ্ডও কাটে না তাকে নিয়ে চিন্তা করব না? বাবা, আমি যে মনকে ভালোবাসি, তোমরা বোঝো না আমি কেন ওকে নিয়ে এত ভাবি, কেন ওকে বাড়িতে রেখেছি। রাহাতের কথায় যেন আকাশ ভেঙে পড়ল। জাহাঙ্গীর মিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছেন। সে কি ঠিক শুনেছে নাকি ভুল? শাহেদা বেগম এটারই ভয় পেয়েছিলেন, তার আশঙ্কাই ঠিক হয়েছে। অন্যদিকে মন ঢাকায় তার বাবা মায়ের কাছে আছে। তার মনে বিষাদের যন্ত্রণা, নিজেকে কেমন জানি অপয়া লাগে। এই মুহূর্তে সে রাহাতকে খুব মিস করছে। একমাত্র রাহাতই পারে ওর কষ্ট দূর করে দিতে। ধুলো জমা পুরনো ফাইলগুলো একটার পর একটা উল্টাচ্ছে মেহরাব। মুখে উদ্বিগ্নতা, চোখে অস্থিরতা। হঠাৎ একটি বিবর্ণ খাতায় তার চোখ আটকে যায়। তথ্যপত্রে লেখা নাম মিদেতা মুন চৌধুরী, বয়স আনুমানিক 5 থেকে 6 বছর, তারিখ 15 জানুয়ারি, নিবন্ধন নম্বর 187B। 1 মাস পর গৃহীত, অজ্ঞাত পরিচয় ব্যক্তি ধারা। মেহরাব ফাইলটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ড যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। তারপর ফিস করে বলে, মিধাতা মুন চৌধুরী, এই নাম, এই বয়স, এ তো আমার বোন। তার কণ্ঠ ভারী হয়ে আসে। এক চুমুক অশ্রু গড়িয়ে পড়ে চোখ বেয়ে। সে জানে বহু বছর ধরে সে যে হারিয়ে যাওয়া বোনকে খুঁজছিল, এটাই তার প্রথম নিশ্চিত ইঙ্গিত। মেহরাব এখনও চোখে জল, কিন্তু মুখে স্পষ্ট এক ধীরতা। সে সামনে বসে থাকা এক বৃদ্ধ কর্মচারীর দিকে তাকিয়ে বলে, মেহরাব উৎসুক কণ্ঠে, এই মেয়েটাকে, এই মিধাতা মুন চৌধুরীকে কে নিয়ে গিয়েছিল? আপনার রেকর্ডে কী লেখা আছে? দয়া করে বলেন। ওর খোঁজ আমার জন্য জীবন মরণের প্রশ্ন। বৃদ্ধ লোকটি চোখে চশমা ঠিক করে মাথা নাড়ে। তারপর ধীরে ধীরে উঠে পেছনের কাঠের আলমারি থেকে এক পুরনো খাতা বের করে আনেন। পাতাগুলো হলদে হয়ে গেছে, কালি কিছুটা ঝাপসা। তিনি পাতার পর পাতা উল্টে হঠাৎ থেমে যান। লোকটি, এই দেখুন, এখানেই লেখা আছে মুন নামের শিশুটি 1 মাস থাকার পর এক মহিলার হাতে দত্তক দেওয়া হয়। তিনি আঙ্গুল রেখে পড়তে শুরু করেন। লোকটি পড়ছে, দত্তক গ্রহণের নাম, দত্তক গ্রহণের তথ্য, নাম নীলিমা বেগম, ঠিকানা লেখা ঝাপসা, আংশিক পাঠযোগ্য, যোগাযোগ ফোন নাম্বার 01748। মেহরাব তৎক্ষণাৎ খাতার পাতাটা নিজের দিকে টেনে নেয়। কাপা হাতে ফোন নাম্বারটা নিজের ফোনে ডায়াল করে নেয়। তারপর সেখান থেকে বেরিয়ে যায়। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। আর এতদিন গল্প না দেওয়ার কারণে খুবই দুঃখিত। পারিবারিক কিছু ঝামেলা এবং নিজস্ব শারীরিক সমস্যার কারণে এতদিন আসতে পারিনি। সো সবাই সাপোর্ট করবেন অ্যান্ড ভালো থাকবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী। থ্যাংক ইউ।